আজকে আবার চলে এসেছি গঙ্গাসাগরে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। 9টা 15-র নামখানা লোকাল ধরে যাচ্ছি, কাকদ্বীপে নামবো। কাকদ্বীপ থেকে টোটোয় করে চলে যাব হচ্ছে 8 নম্বরে। 8 নম্বর থেকে ভেসেল ধরে চলে যাব যুগবেড়িয়া ঘাটের ওপারে হয়ে ওখান থেকে টোটো, অটো, বাস যা পাবো চলে যাব গঙ্গাসাগর। আজকে সারাদিন গঙ্গাসাগরে আছি। বারুইপুর ছেড়ে গেলাম। আমরা সবাই জানি যে বারুইপুরের পেয়ারা বিখ্যাত। এছাড়াও কিন্তু এখন বারুইপুরে অর্গানিক প্রথায় কলা, পেঁপে এবং মুসম্বির চাষ হচ্ছে। এটা আমরা অনেকেই জানি না। যারা একটু ভেতরের খোঁজ খবর রাখি তারা জানি যে এই অর্গানিক ফলগুলো এখানে চাষ হচ্ছে। আর এই এলাকা হচ্ছে কৃষি প্রধান এলাকা, আর সবে বর্ষা গেল, সুতরাং এখন তো ফলের চাষ হবেই, এটা আমরা সবাই জানি। দক্ষিণ বারাসাত স্টেশনে পৌঁছলাম আমরা। না বাহারু, এখানে জয়নগরের মোয়া আমরা বলি, কিন্তু এই বাহারুতেই প্রথম মোয়া তৈরি হয়েছিল। বাহারু মোয়ার জন্মস্থান বলা যেতে পারে বাহারুকে। দক্ষিণ বারাসাত ক্রস করলাম এখন আমরা। এইবার শুরু হলো এখানে কিন্তু পানি ফলের চাষ। দেখুন বিঘার পর বিঘা জুড়ে শুধু যেদিকে তাকাবেন শুধু পানি ফল আর পানি ফল, পানি ফলের চাষ হচ্ছে এখানে। ফাটাল জল বিখ্যাত, অনেকদিন পরে দেখতে পেলাম এটা। লক্ষ্মীকান্তপুরে দেখলাম এই ফাটাল জল। এই বানাচ্ছে এখন জলজিরা, বরফ। আর কি দিচ্ছেন দাদা? কি দিয়ে বানালেন এটা? জলজিরা, লেবু আর বরফ। এই যে দেখুন তৈরি করে দিল। 12 টাকা গ্লাস। কেমন খেতে? কেমন না খেয়েই বলছি কেমন কেমন খেতে? কেমন? ভালো খেতে, খুব ভালো। এই যে আমরা আজকে সব একসাথে যাচ্ছি গঙ্গাসাগর। এই ফাটাল জল খাওয়ার জন্য সব খাচ্ছে। উদয়নারায়ণপুর স্টেশন, উদয়নারায়ণপুর। স্টেশন উদয়নারায়ণপুর। এত সুন্দর ধান খেতে, পাকা ধান, একদম পাকা ধান, একদম পাকা ধান। এত সুন্দর পাকা ধান, একদম দেখাই যায়। এই যে এটাকেই বলে দুধেশ্বর। দুধেশ্বর আমরা চাল দেখেছি, আজকে ধানও দেখলাম। এই যে দুধেশ্বরের ধান, এত সুন্দর ধান, আহা দেখার মতো। এই যে দানা যে ঝড়টা হলো, ঝড়টায় কিছুটা নষ্ট করে দিয়ে গেছে ঠিকই, ধানগুলো আবার খুব সুন্দর করে উঠছে। কিছু পাকা ধান রয়েছে, কিছু কাঁচা ধানও রয়েছে। ধান এখনো পাকেনি। দুধেশ্বরের একটা আলাদা, কত সুন্দরভাবে ফলে আছে। সব কিন্তু দুধেশ্বর। পৌঁছে গেলাম নিশ্চিন্তপুর। এটা দক্ষিণ লাইনের একটা ছোট স্টেশন। আর এখানে আরেকটা জিনিস, সারাদিনে শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে নামখানা অবধি মাত্র 2টো ট্রেন চলে, কিন্তু 1 ঘন্টা পর পর লক্ষ্মীকান্তপুর লোকাল আছে। এই লক্ষ্মীকান্তপুর লোকালই লক্ষ্মীকান্তপুরে এসে আধা ঘন্টা দাঁড়িয়ে আবার এখান থেকে নামখানা লোকাল হয়ে বেরিয়ে যায়। কাকদ্বীপ এসে গেল, আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 86.7 কিলোমিটার পথ পেরিয়েছে কাকদ্বীপ স্টেশনে নামলাম। এখান থেকে আমরা যাব 8 নম্বর হল্টে, ওখান থেকে চলে যাব যুগবেড়িয়া। যুগবেড়িয়া থেকে
পার হবো, ভেতর পার হয়ে চলে যাবো একদম গঙ্গাখানা। আজকে কিন্তু মঙ্গলবার ছিল বলেই লোকাল একটা হাট বসে, সেই জন্য এখানে ভিড়টা একটু বেশি ছিল। আর এখানকার ভাড়া, লঞ্চের ভাড়া মাত্র 9 টাকা করে, পার হেড 9 টাকা। আর আজকে আমরা কিন্তু, আমার পরিবার ছাড়াও উমার পরিবারও ছিল সাথে, আমরা টোটাল 8 জন ছিলাম লঞ্চে। আমরা বেশ সুন্দর আজকে উপভোগ করতে করতে গেলাম, ভালোই লাগলো। আপনারা যখন গঙ্গাসাগরে আসবেন একটা জিনিস খেয়ালে রাখবেন, জোয়ার ভাটা, যেটা নিয়ে আপনারা কিন্তু অসুবিধায় পড়তে পারেন। আপনারা যদি জোয়ারে আসেন তখন জল থাকবে, ভেসেল ঠিকমতো চলবে, কিন্তু যদি কোনো ক্রমে ভাটা পড়ে যায় তাহলে কিন্তু এখানে আসতে খুব অসুবিধা হবে। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে এসেছি, যেহেতু তাদের একটু জোয়ার ভাটা সম্বন্ধে জ্ঞান ছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে, সব সময় জোয়ার দেখেই আপনারা এখানে যুগবেরিয়া থেকে যখন ঘাটে উঠে যাবেন, ওখানে আপনারা একটু এগিয়ে গেলে দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, বাসও আছে। একটু যদি আপনারা 4 জন 5 জন একসাথে থাকেন, একটু এগিয়ে আসবেন, 50 টাকা করে অটো নেবে। কারুর কোনো কথা শুনবেন না, কোনো গাড়িওয়ালার কথা শুনবেন না, কোনো ট্যাপে পড়বেন না। এরা কিন্তু 1500 2000 টাকা বলবে এবং আপনাকে বলবে গঙ্গাসাগর থেকে ফিরিয়ে নিয়ে আসবো, এসব কোনো ট্যাপে পড়বেন না। একদম সোজাসুজি অটোর এখানে চলে আসবেন, 50 টাকা করে নেবে, 4 জন থাকুন 5 জন থাকুন, চলে যাবেন সোজা গঙ্গাসাগর। মসুর ধানের চাল, এটা রয়েছে আলু কুমড়োর তরকারি, রয়েছে আলু ভাজা, ডাল রয়েছে, ডিমের মামলেট। দেখি খেয়ে দেখি কেমন। ডালটা টেস্ট আছে, ভালো টেস্ট আছে ডালে। তরকারিটা দেখি একটু। এখন খিদের পেট তো ভালোই লাগছে, না খেতে থাকি এবার। ডিমের মামলেটও দিয়েছে, এদিকে আবার আলু ভাজা দিয়েছে। টেস্ট আছে, ভাতের টেস্ট আছে, ভালো টেস্ট। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সমুদ্রে। যেহেতু আমি দেখেছি গঙ্গাসাগরের সমুদ্র, কিন্তু আমার সাথে যারা ছিল তারা তো আর দেখেনি, তাই জন্য তাদের উৎসাহে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। কিন্তু ডানা আমাদেরকে খুব অপকার করে গেছে বলতে গেলে। ডানার যে ভীষণত্ব, তাতে গঙ্গাসাগরের যে রাস্তা, সেই রাস্তা পুরো ভেঙে গেছে। ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তা পুরো ভেঙে গেছে, এবং ঢালাই করে যে সমুদ্রের দিকে রাখা ছিল সেগুলোও সব সমুদ্রের দিকে চলে গেছে। অনেক জায়গা ভেঙে গেছে, গঙ্গা অনেক এগিয়ে চলে গেছে, অনেক দূরে। আমরা ওখান থেকে পৌঁছে গেলাম লোকাল টোটোয় করে মনসা মায়ের মন্দিরে। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত, বাৎসরিক পুজো হয়, এবং এখানে কারুর বাড়ি কোনো অনুষ্ঠান হলে তিনি কিন্তু সেই অনুষ্ঠান সম্পন্ন করেন এই মনসা মায়ের মন্দিরে। এই মন্দিরে রান্না ডেলি, রোজ রান্না পরিবেশন হয়। এক গ্রামের এক একজন এক একদিন এখানে মনসা মন্দিরে রান্না পুজো করেন। রান্না এক একজনের ভার থাকে, তারা এসে রান্না করে মন্দিরে ভোজন করান, এবং গ্রামবাসীরাও এখানে তাতে যোগদান করেন। এটা কিন্তু এনাদের প্রতিদিনের রুটিন। আমরা পৌঁছে গেলাম বিশালাক্ষী মন্দিরে। এখানে বাসন্তী মাকে আমরা দেখতে পাচ্ছি, বাসন্তী দেবীর পূজিত হন এখানে। এই মন্দিরে বাসন্তী দেবীকে এত সুন্দরভাবে, আমাদের দেখুন এখানে আমরা লাখ লাখ টাকা খরচা করে পুজো করি, কিন্তু ওনারা বললেন মা বাসন্তী এখানে খুবই জাগ্রত, এবং তাদের এই গ্রামবাসী যারা পুজো করেন তাদের মনস্কামনা তিনি পূর্ণ করেন। এখানে এই মন্দিরের নিজস্ব পুজোর সামগ্রী সব নিজেদের তৈরি, ওনারা গ্রামবাসীরা মিলে সব করেছেন, তৈরি করেছেন। এলাকাটা কিন্তু খুবই দারিদ্র্যপ্রবণ এলাকা, তবুও ওনারা এত সুন্দরভাবে মন্দিরের রক্ষণাবেক্ষণ করেছেন, না দেখলে বিশ্বাস করবেন। এই মন্দিরের খরচ রক্ষণাবেক্ষণের খরচের জন্য মন্দির কমিটি এখানে কিছু রাজহাঁস পুষে থাকেন। এই রাজহাঁসের যে মোটামুটি বাৎসরিক যে আয় হয়, সেই আয় থেকেও মন্দিরে কিছুটা খরচা চলে। খুবই সুন্দর লাগলো ওনাদের এই গ্রামীণ পরিবেশে এত সুন্দর মন্দির, এবং ওনারা যেভাবে এখানে গবাদি পশু রাজহাঁস পালন করে মন্দির রক্ষণাবেক্ষণ করেছে। পৌঁছে গেলাম যেখানে মাছ ধরে রাখা হচ্ছে, আয়লা পবন এলাকা। এখানে মাছ ধরে ধরে রাখা হয়, ট্রলার থেকে মাছ নিয়ে এসে এই মাছগুলো রাখা হচ্ছে এখানে।
এখানে দেখুন একদম জ্যান্ত তোপসে রয়েছে, যেটা আমাদের খুবই প্রিয় মাছ। তোপসে মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে, ওনাদের ভাষায় নিহেরে অর্থাৎ লোটে মাছ রয়েছে। এছাড়া চাঁদা মাছ, ফ্যাসা মাছ, অনেক টাইপের মাছ এখানে সামুদ্রিক মাছ দেখা গেল। আমোদি মাছও রয়েছে, বেশ বড় বড় সাইজের আমোদি মাছ দেখা গেল, যেটা আমরা এখানে দেখতে পাই না। আমরা চলে আসলাম পুরনো বৈষ্ণব মন্দিরে। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও যে এত সুন্দর মন্দির থাকতে পারে, না দেখলে বিশ্বাস করবেন না। এটা আমরা পরের পার্টে আপনাদের দেখাবো। আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে আমি ভিডিও করি, আপনাদের দেখিয়েছি প্রথা মেনে। আশা করি এই ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। আবার দেখাবো।